হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। চারপাশের মানুষগুলো কোলাহলে কেউ কিছু বুঝে ওঠার আগে রাস্তায় লুটিয়ে পড়ে মেয়েটি। তার ধপধপে শুভ্র রঙের গাউনটি লাল বর্ণ ধারণ করেছে। তার দিকে ছুটে যায় এক যুবক। তার কাপা হাতে রাস্তায় পড়ে থাকা ফ্রেয়ার নিথর রক্তমাখা মাথাটা কোলে তুলে নেয়। ফ্রেয়ার রক্তমাখা মুখ কাপা কাপা হাতে স্পর্শ করে ঝাঁকিয়ে চিৎকার করে বারবার ফ্রেয়া বলে ডাকছে। ফারিসের সেই চিৎকার ফ্রেয়ার কান অবধি পৌঁছয় না। ঝাপসা চোখে তাকায় ফ্রেয়া, মুখ দিয়ে মৃদু শ্বাস ফেলছে। চোখ বন্ধ হয়ে যায় ফ্রেয়ার। নিস্তেজ হয়ে ঢলে পড়ে তার শরীর ফারিসের কোলে। ফারিসের পাশে মুখে হাত দিয়ে ধপ করে বসে পড়ে ইরা। ফ্রেয়ার শরীর নিস্তেজ হয়ে ঢলে পড়তে দেখে ফারিস পাগলের মতো চিৎকার করে উঠল, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স ডাকো, কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। নাতাশা দূর থেকে দেখে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। হাতের মধ্যে শক্ত করে মোবাইল চেপে ধরেছে। তীব্র রাগে তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে আগুন ঝরছে। নাতাশা মনে মনে, আজকেও বেঁচে গেলি, কই মাঝে প্রাণ নিয়ে জন্মেছিস, কিন্তু আমি কিছুতেই হার মানব না, নেভার। হাসপাতাল, ইমার্জেন্সি রুম। এর সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির পুরো পরিবার। সবারই চেহারায় ভয় আতঙ্কের ছাপ স্পষ্ট। ইরা চেয়ারের এক কোণায় বসে নীরবে কাঁদছে। নীলা চৌধুরী একমাত্র মেয়ের এমন করুণ অবস্থা দেখে সহ্য করতে না পেরে প্রেশার লো হয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো মাই তার সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারে না। নীলা চৌধুরীকে পাশের কেবিনে স্যালাইন দিয়ে রেখেছে। নাতাশা একপাশে নীরবে দাঁড়িয়ে ফ্রেয়ার জন্য ফারিসের পাগলামো দেখে অবাক হচ্ছে। কারণ এই ফারিস সেই নির্দয়, পাষাণ, হার্টলেস, কঠোর ফারিস নয়, যার একটা হুঙ্কারে পুরো অ্যাথেন্স শহর কাঁপে, যার হাতে হাজারো মানুষ খুন হয়েছে, যার রক্তের খেলা একমাত্র নেশা। সেই মানুষটা আজকে একটা সাধারণ মেয়ের রক্তাক্ত শরীর দেখে উন্মাদ হয়ে গিয়েছে। আজকে সে এক নতুন ফারিস ইভানকে দেখছে। ফারিসকে এমন পাগলের মতো উন্মাদ হতে একবার দেখেছিল তার মায়ের মৃত্যুর সময়। আর আজ এত বছর পরে তাকে দ্বিতীয়বারের মতো কাউকে হারানোর ভয়ে এতটা অসহায় হতে দেখছে। ফারিসের মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে ফারিসের যখন 10 বছর তখন। আর আলিসা ক্যাসের হচ্ছে ফারিসের সৎমা। কিন্তু কোনোদিন সে ফারিসকে নিজের সন্তান থেকে কম ভাবেনি। মায়ের অভাব বুঝতে দেয়নি তাকে। ফারিস দেখতে একদম তার মায়ের মতো হয়েছে, অসম্ভব সুন্দর, নীলাভ চোখের অধিকারী। ছোট বয়সে মায়ের মৃত্যু ফারিস মেনে নিতে পারেনি। তার চোখের সামনে হয়েছিল তার মায়ের নৃশংস মৃত্যু। যে বয়সে সন্তান তার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা পায়, সেই সময় সেই বয়সে ফারিস দাঁড়িয়ে থেকে চোখের সামনে মায়ের মৃত্যু দেখেছে। মায়ের মৃত্যুর পরে ফারিস বাবার কাছে বড় হয়। মা হারা অযত্নে ফারিস বড় হতে থাকে। ধীরে ধীরে একাকিত্ব তার মস্তিষ্কে প্রভাব ফেলে, ফলে ফারিস অসুস্থ হয়ে যায়। মায়ের স্নেহ ভালোবাসা ছাড়া বাবা নিজের রাজ্য নিয়ে ব্যস্ততা থাকায়, ভালোবাসা অবহেলায় তার হৃদয় কঠোর হয়ে যায়। ধীরে ধীরে ফারিস বড় হতে থাকে এবং অ্যাথেন্স শহরের 120 বছর বয়সী সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক হয়ে ওঠে। আর একজন দয়ামায়াহীন, কঠোর পাথর হৃদয়বান, ভয়ানক শক্তিশালী হয়ে ওঠে, যার ভিতরে দয়া মায়া নেই। মায়ের হত্যার প্রতিশোধের আগুন তার মনে মস্তিষ্কে গেঁথে যায়। খুন, হত্যা তার একমাত্র নেশা হয়ে ওঠে। কাউকে হত্যা করতে তার বুক কাঁপে না। বুক কাঁপবেই কেন? একাকিত্ব, অবহেলা, মা হারা ছেলেটি যখন একটু ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করেছে, তখন তার প্রতি কারো দয়া হয়নি। ফারিসের জীবনে কোনো কিছুরই অভাব ছিল না, শুধু অভাব ছিল ভালোবাসা আর যত্নের। মা ছাড়া একটি বাচ্চা ঠিক কতটুকু যত্ন বড় হতে পারে? পরিস্থিতি তাকে কঠোর পাথর হৃদয়বান হতে বাধ্য করেছে। রিচার্ড ক্যাসের বিয়ে করতে চায়নি দ্বিতীয়বার, কিন্তু তার স্ত্রী মীরা ক্যাসের কথা রাখতে আর ফারিসের কথা ভেবে সে আবার বিয়ে করে আলিসা ক্যাসেরকে। তিনি ছিলেন ফারিসের মার বেস্ট ফ্রেন্ড। তার ঘরে একটি কন্যা সন্তান হয়। ফারিস মায়ের আদর পেলেও অনেক দেরি হয়ে যায়। যা হারানো তা হারিয়ে ফেলেছে।
বলে না, সময় থাকতে না পেলে সময় হারিয়ে তা পাওয়া না পাওয়া সমান। ফারিসের মা ছিল একজন মানুষ জাতি। তার বাবা জিনদের সর্দার, অর্থাৎ আশিক জিন। তার বাবা হচ্ছে এমন এক জিন জাতি, তারা কখনো তাদের প্রজাতির কোনো সাধারণ পরীদের বিয়ে করে না। তারা সাধারণত মানুষ মেয়ে জাতিকে বেশি পছন্দ করে। অ্যাথেন্স সিটি হচ্ছে সব জিন জাতির বসবাস করার স্থান। সাধারণ জিনরা তাদের প্রজাতিকে বিয়ে করতে পারবে, তাছাড়া তারা কোনো মানুষ জাতিকে বিয়ে করতে পারে না। কারণ রিচার্ড ক্যাসারের বাবা এলিথেস কিমের যুগ থেকেই এই রীতি প্রচলিত আছে। আর কোনো সাধারণ জিন যদি তার প্রজাতির ব্যতীত কাউকে বিয়ে করে, তাহলে তার মৃত্যু হবে। এই প্রচলিত নিয়মকে বন্ধ করে দিয়েছে ফারিসের মা মীরা ক্যাসার। মীরা যখন বিয়ের পরে প্যাথন প্যালেসে আসে, তখন সব জিন জাতির ক্ষোভ ছিল, কারণ তারা তাদের পছন্দ মতো কোনো মানুষকে বিয়ে করতে পারবে না। কিন্তু কিং রিচার্ড ক্যাসার ঠিকই করেছে। একদিন যখন অ্যাথেন্স শহরে আবারও কারো মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল, তখন মীরা ক্যাসার তাতে বাধা দেয় এবং সেই প্রচলিত নিয়ম বন্ধ করে সবাইকে আদেশ করে তারা নিজের পছন্দে যাকে ইচ্ছে বিয়ে করতে পারবে, ধর্মীয় আদেশ অনুযায়ী। তখন থেকে মীরা ক্যাসারকে সকল জিন জাতি পছন্দ করতে শুরু করে। কিন্তু হঠাৎ তার মৃত্যুতে পুরো অ্যাথেন্স সিটিকে আবারও নিষ্প্রাণ বানিয়ে দেয় এক পরিত্যক্ত নির্জীব। কারণ তার মৃত্যু মানুষের ষড়যন্ত্রে হয়েছে বলে সবাই জানে। সবাই মানুষ জাতিকে ঘৃণা করতে শুরু করে। তারপর থেকে সেই প্রচলিত নিয়ম আবার শুরু হয়। সকল জিনদের ক্ষেত্রে যদি সে মানুষের কাছে থাকতে চায়, আর সেই মানুষ যদি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে চেয়ে ফেলে, তাহলে তারা রক্তের সাথে মিশে যায়। ফ্রেয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। সে এইসবের কিছু না জানলেও সে এই ঘটনার সাথে একান্তভাবে সশরীরে জড়িত আছে। তার অতীতের কোনো এক অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে তার সাথেও তাই হয়েছে। কি করেছে সে, আর ফারিসের সাথে তার কি সম্পর্ক, তা পরে জানতে পারবেন। অ্যাথেন্স প্রিন্সই শুধু ফারিসের পরিচয় না, তার আরও একটি পরিচয় আছে, তা হলো আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্যাংস্টার কিং। ফারিস অপারেশন থিয়েটারের সামনে করিডোরে চিন্তিত মুখে পায়চারি করছে। রাদি ফারিসের কাঁধে হাত রেখে বলে ওঠে, প্লিজ ভাইয়া, এত অস্থির হও না, একটু শান্ত হও। বোনও সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। ফারিস তীব্র রাগে থরথর করে কাঁপছে। রাগ সংবরণ করে বলে ওঠে, ফারিস, যতক্ষণ পর্যন্ত ওই হারামের বাচ্চাকে শেষ করতে না পারছি, ততক্ষণ আমি স্থির হতে পারবো না। তারপর পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দেয়। ৮ ঘন্টার মধ্যে ওই কুত্তার বাচ্চাগুলোকে আমার সামনে জীবন্ত চাই। ফোনের ওপাশে উত্তরে আশা না করে ফোন রেখে দেয় ফারিস। নার্সকে বের হতে দেখে রাদীপ আর আমজাদ চৌধুরী এগিয়ে যান। বুক ভারী শ্বাস নিয়ে মেয়ের অবস্থার কথা জিজ্ঞেস করতে নার্সটি বলে ওঠে, নার্স স্যার, মাত্রই পালস পেয়েছি, খুব উইক, কিন্তু শি ইজ অ্যালাইভ। নার্সের কথা শুনে ফারিস এগিয়ে গিয়ে আইসিইউর সামনে দাঁড়াতেই দেখে ভিতরে তার অষ্টাদশী নিস্তেজ হয়ে পড়ে আছে, মুখে অক্সিজেন লাগানো, হাতে স্যালাইন। ডাক্তার বারবার তার শরীরে থেরাপি পুশ করতেই নিস্তেজ শরীরটা নড়ে চড়ে উঠছে। ফারিস তার অষ্টাদশে এমন করুণ পরিস্থিতি দেখে আর সহ্য করতে পারে না। শ্বাস বন্ধ হয়ে আসছে। ফ্রেয়ার প্রতিটি পাগলামো মনে পড়ে যায়। তার বুকে ঝড় তুলে মুগ্ধকর হাসি, নাতাশাকে দেখে জেলাস ফিল করা, অভিমানে কান্নার মুখশ্রী। ফারিস আর ভাবতে পারছে না। সহ্য করতে না পেরে দরজার সামনে থেকে সরে যায়। হসপিটাল থেকে বেরিয়ে মসজিদে যায় ফারিস। কবে যে শেষবারের মতো মসজিদে এসেছে তার মনে নেই। উঁচু করে আসরের নামাজ আদায় করে নেয় ফারিস। নামাজ শেষ করে মোনাজাত ধরে তার প্রিয়সীর জন্য প্রার্থনা করে। নাতাশা চোখের পানি সংযত করতে না পেরে কান্না আটকাতে দৌড়ে বেরিয়ে যায়। একটা খালি রুম দেখতে পেয়ে সেই রুমে গিয়ে মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ে নাতাশা। পাশের টেবিলে থাকা পানি গ্লাসটা সজোরে ছুঁড়ে ফেলে। কাচের উপর হাতের ভার ছেড়ে দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। ইম্পর্টেন্ট ফোন আসায় তা রিসিভ করতে বারান্দায় যায় ইহান।
রুমে কারো উপস্থিতি টের পেয়ে ফোন রেখে বাইরে এসে একটি মেয়েকে এভাবে পাগলের মতো কাঁদতে দেখে হতভম্ব হয়ে যায় ইহান। তাকে বাধা না দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইহান নাতাশার দিকে। নাতাশা কাঁদতে কাঁদতে, আমি তোমাকে ভালোবেসে 30 বছর ধরে অপেক্ষা করে আছি। তুমি মুক্ত হলে তোমাকে পাওয়ার আশায়, আর সেই তুমি আমাকে ফিরিয়ে দিতে 30 সেকেন্ডও ভাবনি। মানলাম ফ্রেয়া তোমার জীবনে আগে এসেছে, কিন্তু ফ্রেয়ার আগে ভালো তো আমি তোমাকে বেসেছিলাম ফারিস। তাহলে কেন আমার একতরফা ভালোবাসা বুঝলে না? কেন ফ্রেয়াকে বেছে নিলে? মসজিদ থেকে বের হতে ফারিসের ফোন বেজে ওঠে। রিসিভ করার পরে অপর ব্যক্তির কথা শুনে ফারিস ডেভিল স্টাইলে বাঁকা হেসে ওঠে। আমি আসছি বলে ফোন রেখে দেয়। ফ্রেয়ার অপারেশন শেষ হতে আরও 20 মিনিট বাকি আছে। রাদীপকে ফোন দিতেই সে বাইক নিয়ে এসে হাজির হতেই ফারিস গাড়িতে উঠে বসে। ফুল স্পিডে দুজন গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। 10 মিনিটের মধ্যে তারা ফারিসের উত্তরা মার্সিডিজ হাউসে এসে পৌঁছে যায়। গাড়ি এসে থামে মার্সিডিজ হাউসের সামনে। ফারিসের গাড়ি আসতে দেখে দারোয়ান গেট খুলে দেয়, আর কিছু গার্ড এসে ফারিসের গাড়ির দরজা খুলে দেয়। এইটা ফারিসের একান্ত ব্যক্তিগত জায়গা, কোলাহল মুক্ত পরিবেশ। বাড়ির চারপাশে 200 গার্ড দিয়ে ঘেরাও দেওয়া। এই বাড়ির সন্ধান রাতিফ আর ফারিস ছাড়া কেউ জানে না। ফারিস গোডাউনে ঢুকতে দেখে 2 জন লোককে চোখ মুখ ঢেকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। পুরো রুম জুড়ে পিনপতন নিরাপত্তা বিরাজ করছে। লোকগুলোর গঙ্গানির শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না। ফারিস গিয়ে তার সামনে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। মুখ থেকে কাপড় সরানোর জন্য গার্ডদের চোখ দিয়ে ইশারা করাতে তার মুখ থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ খুলে দিতে সামনে বসে থাকা ব্যক্তিকে দেখে ছেলেগুলো ভয়ে ঘামতে থাকে। তাদের ভয় পেতে দেখে ফারিস পাকা হেসে আফসোসের সুরে বলে ওঠে, এই ভয়টা যদি আমার কলেজায় হাত দেওয়ার আগে পেতি তাহলে ভালো ছিল। সো ব্যাড লাক। অগন্তক শুকনো ঢোক গেলে বলে, প্লিজ আমাদের মাফ করে দিন, আর কোনোদিন এমন ভুল হবে না। ফারিস তার ছেলের সাথে বলে ওঠে, এই ফারিস ইভান ক্ষমা কি জিনিস তা জানে না, ক্ষমা কিভাবে করতে হয় তাও জানে না। যে যেটা দেয় তাকে তা আমি ফিরিয়ে দেই। কারো ঋণ আমি রাখি না। রক্তের বিনিময়ে রক্ত, মৃত্যুর বিনিময়ে মৃত্যু। ফারিসের ঠান্ডা মাথায় হুমকি শুনে ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, আমাদের অপরাধ কি? একটা সাধারণ মেয়ের জন্য বাকি কথা শেষ করার আগে ফারিস টেবিলের উপরে থাকা বিয়ারের বোতল দিয়ে সজোরে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে ছেলেটি। তার নাকে মুখ থেকে একের পর এক ঘুষি দিয়ে ফারিস গর্জে হুঙ্কার দিয়ে বলে ওঠে, ফারিস, শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কত বড় যে আমার কলিজায় হাত দিয়েছিস? খুঁজি নিলি না এই নারী কার? কার আদেশে তুই এই ফারিস ইভানের কলিজায় হাত দিলি? কলিজা কত বড় হয়েছে তোর, জানের ভয় করলি না? এই নারী দুনিয়ার সব পুরুষের জন্য নিষিদ্ধ হলেও গ্যাংস্টার কিং ফারিস ইভানের সে ব্যক্তিগত সম্পদ। ফারিসকে এমন হিংস্র হতে দেখে রাদীপ তাকে জোর করে সরিয়ে আনে। রাদীপ, ভাইয়া কি করছো? মরে যাবে। রাদীপের কথায় ফারিস তাকে ছেড়ে দেয়। ছেলেটি রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে ঢলে পড়ে। অপর ছেলেটিকে অনেকবার জিজ্ঞেস করে কার আদেশে সে এই কাজটি করেছে, কিন্তু ছেলেটি তাকে চেনে না। বারবার একই কথা বলায় তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে পা দিয়ে তার গলা এমনভাবে চেপে ধরে গলার হাড় ভেঙে যাওয়ার উপক্রম। গাড্রা ভয়ে এগোতে নিতেই ফারিস রক্তিম চোখে তাকাতেই তার পিছনে যায়। ফারিস হুঙ্কার দিয়ে বলে ওঠে, রাদীপ, গান দে। রাদীপ গান দিতেই ছেলে দুটোর কপাল বরাবর পরপর গুলি করে দিতেই ছেলেগুলোর শরীর নিস্তেজ হয়ে যায়। ফারিস তার সেক্রেটারি নাদিবকে উদ্দেশ্য করে বলে, ফারিস, হারামির বাচ্চাগুলোকে কমপক্ষে 200 টুকরো করে সেই রাস্তায় ফেলে রেখে আয়। ফারিস চলে যেতে নিলে তার পিছু পিছু রাদীপ যেতে যেতে বলে, ভাইয়া, স্বীকার কেন করছো না? তুমি যে বনুকে ভালোবাসো।
রাতিফের কথা শুনে ফারিস থেমে গিয়ে হিসিয়ে বলে, ফারিস, প্রথমত তোর বোনের ওপর আমার কোনো ইন্টারেস্ট নেই, সেখানে ভালোবাসা শিকারের প্রশ্নই আসে না। ফারিসের কথা শুনে রাদীপ কপট রাগ দেখিয়ে বলে ওঠে, বোনের প্রতি তোমার কোনো ইন্টারেস্ট না থাকলে তাহলে কেন তার জন্য তুমি উন্মাদ হয়ে আছো? কেন তার জন্য এই ছেলেগুলোকে এমন নৃশংসভাবে খুন করলে ভাইয়া, বলো? ফারিস ডেভিল স্মাইল দিয়ে বলে, এই নিষিদ্ধ নারী পৃথিবীর সব পুরুষের জন্য নিষিদ্ধ হলেও এই ফারিস ইভানের ব্যক্তিগত সে। ফারিসের কথায় রাদীপ তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সামনে করুণ অস্তিত্ব টের পেয়ে নাতাশার সামনে তাকিয়ে দেখে সাদা অ্যাপ্রন পরিহিত একজন ছেলে তার দিকে রুমাল বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ইহান। হালকা লাগছে এখন? নাতাশা ইহানকে ধাক্কা মেরে সরিয়ে উঠে দাঁড়ায়। ইহান নাতাশার হাতে তাকিয়ে দেখে হাত থেকে রক্ত বের হচ্ছে। ইহান বিচলিত হয়ে বলে, আপনার হাতে মনে হচ্ছে কেটে গিয়েছে, দাঁড়ান আমি পরিষ্কার করে দিচ্ছি। নাতাশা রাগান্বিত হয়ে বলে ওঠে, স্টপ ইউর মেলোড্রামা, এখানে কি করছেন আপনি? আর আপনার সাহস কিভাবে হয় আমাকে ছোঁয়ার? ইহান ভাবলেশীন কণ্ঠে বলে ওঠে, দেখুন মিস, প্রথমত এটা আমার কেবিন, দ্বিতীয়ত আপনি নিজে এসেছেন আমার রুমে, আর তৃতীয়ত আপনার হাত অনেক কেটে গেছে। এখন তো পরিষ্কার না করলে পরে প্রবলেম হবে। নাতাশা, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমাকে নিয়ে না ভাবলেও চলবে, নিজের চিন্তা করুন। নাতাশাকে চলে যেতে দেখে ইহান মুচকি হেসে মাথা চুলকিয়ে বলে ওঠে, ধানি লঙ্কা, অ্যাথেন্স সিটি। অ্যাথেন প্যালেসের ভিতর বিশাল আকৃতির দেওয়ালে বড়সড় একটা ছবির ফ্রেম টানানো। তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছেন আলিসা ক্যারেস। পরনে তার রাজকীয় পোশাক, মাথায় হীরার মুকুট, পুরো শরীরে স্বর্ণের অলংকারে পরা। ছবির মধ্যে দুইজন স্বামী স্ত্রী তাদের কোলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে একে অপরের দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে। আলিসা ক্যারেস বিড়বিড় করে বলছে, তুই তো চলে গেলি, তোর সংসারটাকে আমার হাতে দায়িত্ব দিয়ে গেলি। আমি আজও পারিনি তার হৃদয়ে জায়গা করতে। তোর স্থান আমি কোনো দিনই চাইনি। তোর ভালোবাসা তোরই আছে। আমাদের শরীরে মিল হলেও মনের মিল হয়নি, আর না হবে। নাতাশা প্যাথন প্যালেসে আসতেই হন্তদন্ত হয়ে তার রুমে প্রবেশ করে লাল রঙের গাউন পরা এক অপরূপ সুন্দরী মেয়ে। লোক্রেজিয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, তুমি ফ্রেয়াকে মেরেছ তাই না? জবাব দাও নাতাশা। কুল ননদিনী, কুল, শান্ত হও। তুমি তো দেখছি তোমার ভাইয়ের মতো চালাক, না মানে অ্যাডভান্স। জানো তো, তোমার এই অসাধারণ বোঝের জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। লোক্রেজিয়া, তোমার নাটক দেখার জন্য আমি আসিনি, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। নাতাশা, যদি না দেই কি করবে? লোক্রেজিয়া তার ছেলের সাথে বলে ওঠে, আমার উত্তর আমি পেয়ে গেছি। তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফ্রেয়ার থেকে দূরে থাকবে, তা না হলে। নাতাশা, না থাকলে কি করবে? সৎ ভাইয়ের প্রতি এত টান, ইন্টারেস্টিং। লোক্রেজিয়া ব্যঙ্গ করে বলে, তুমিও তো ভাইয়ার কিছু হও না, তারপরও তার প্রতি তোমার এত মায়া। ইস, মানুষের জামাইয়ের উপর এত টান তোমার। বলে লোক্রেজিয়া চলে যায়। তার যাওয়ার দিকে তাকিয়ে নাতাশা রাগে ফুঁসতে থাকে। দীর্ঘ 2 ঘন্টা পরে আইসিইউ এর রেড লাইট অফ হয়। ওটি থেকে ডাক্তারকে বের হতে দেখে এগিয়ে যায় ফারাজ চৌধুরী সহ সবাই। সব কিছু ঠিক আছে কিনা তা জিজ্ঞেস করতে ডাক্তার এমন কিছু বলেন যা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। ডাক্তার গম্ভীর কণ্ঠে বলে, আই এম সরি মিস্টার চৌধুরী, আমরা